গল্পটি শুরু হয় শংকে নিয়ে। সে ছিল সবার মতোই একটি সাধারণ চাকরি করা মানুষ, যার স্বপ্ন ছিল ধনী হওয়ার। কিন্তু দ্রুত ধনী হওয়া যায় কিভাবে? তখন ২০২০ সাল। রিয়েল এস্টেটের দাম দ্রুত বাড়ছিল। সে একটি পরিকল্পনা করল। নিজের বাড়ি বিক্রি করবে, লোন নেবে আর একটি বিলাসবহুল ভবনে একটি অ্যাপার্টমেন্ট কিনবে। বাকি টাকা সে তার বেতন থেকে ধীরে ধীরে পরিশোধ করবে। লোন শোধ না হওয়া পর্যন্ত সে সেখানেই থাকবে, তারপর সেটি উচ্চ ভাড়ায় ভাড়া দেবে। এভাবে ভাড়ার টাকা, যা প্রায় তার বেতনের সমান, তার দৈনন্দিন খরচ চালাবে। আর তার হাতে থাকবে ১.১ বিলিয়ন ওন মূল্যের একটি সম্পদ। যদি দাম বাড়তেই থাকে, তাহলে সেই ১.১ বিলিয়ন বেড়ে ৫ বিলিয়নও হতে পারে। তখন সে সেটি বিক্রি করে লাভ করবে, নিজের ব্যবসা শুরু করবে আর ভালো জীবন শুরু করবে। এই চিন্তা মাথায় রেখে সে এক ডিলারের কাছে গিয়ে এমন একটি ভবনে একটি ইউনিট কিনে ফেলল, যেখানে প্রতি ঘন্টায় দাম বাড়ছিল। ডাউন পেমেন্টের জন্য সে নিজের বাড়ি বিক্রি করে দিল। জীবনের সব সঞ্চয় সেখানে বিনিয়োগ করল। তবুও তার মাসিক কিস্তি বাকি রইল। সঙ্গে সঙ্গেই তার জীবন বদলে গেল। এখন সে যেহেতু একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক, তাই তাকে এলিট হিসেবে বিবেচিত হতে লাগল। আর খুব শিগগিরই তার বাগদানও হয়ে গেল। সবকিছুই দারুণ চলছিল। ঠিক তখনই মহামারী আঘাত হানল। অনেক ব্যবসা ধ্বংস হয়ে গেল, আর সম্পত্তির দাম হঠাৎ করে নেমে গেল। ২০২৪ সালের মধ্যে যে অ্যাপার্টমেন্টটি সে ১.১ বিলিয়নে কিনেছিল, তার দাম নেমে এলো ৮০০ মিলিয়নে। লোনের কিস্তি দিতে সে হিমশিম খেতে লাগল। তার পুরো বেতনই চলে যেত কিস্তি পরিশোধে। নিত্য প্রয়োজনীয় খরচ চালাতে সে ডেলিভারির কাজ শুরু করল, আর এক বেলার খাবার ৩ ভাগ করে খেত। বিদ্যুৎ বিল বাঁচাতে সে বাসায় ফ্যান ও লাইট ব্যবহার করত না। সে রিচার্জেবল লাইট আর ফ্যান কিনেছিল, যেগুলো অফিসে গোপনে চার্জ দিত। কখনো কখনো সে ক্যাফেটেরিয়া থেকে খাবারও চুরি করত। যেমন করে এই অ্যাপার্টমেন্ট কেনা সঙ্গের জীবন বদলে দিয়েছিল, তেমনি দাম পড়ে যাওয়ায় তার জীবন পুরোপুরি ভেঙে পড়ল। তার বাগদান ভেঙে গেল, আর সে সব দিক থেকেই কষ্ট পেতে লাগল। এর ওপর আরও সমস্যা যোগ হল। সে সব সময় নির্মাণ কাজের শব্দ শুনতে পেত। তার বিশ্বাস ছিল শব্দগুলো ওপরের ফ্ল্যাট থেকে আসছে। সে ওপরে গিয়ে অভিযোগ করল, কিন্তু ওপরের ফ্ল্যাটের লোকটি আশ্বস্ত করল যে শব্দ সেখান থেকে আসছে না। এখন সঙ্গের প্রতিবেশীরাও বিরক্ত হয়ে উঠল। তারা বারবার নোট দিয়ে তাকে শব্দ বন্ধ করতে বলল। দয়া করে বন্ধ করুন, তারা লিখত। সবাই বিরক্ত হচ্ছে। শেষমেশ সে ভবনের মালিকের কাছে গিয়ে মুখোমুখি হল। সে মালিককে বলল, শব্দ এতটাই তীব্র যে সে ঘুমোতে পারছে না, আর পুরো ভবনই অভিযোগ করছে। সে বহুবার অভিযোগ দায়ের করেছে, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি। ইনহো তাকে বলল, আমি জানি এটা তোমার দোষ নয়, এটা নির্মাণ সংক্রান্ত সমস্যা। আমাকে ২ মাস সময় দাও, আমি ঠিক করে দেব। সং বলল, আমি ২ মাস কিভাবে অপেক্ষা করব? আমি কষ্ট পাওয়ার জন্য এত দাম দিয়ে অ্যাপার্টমেন্ট কিনিনি। এক রাতও ঠিকমতো ঘুমাতে পারিনি। এরপর ইনহো তার সামনে একটি টাকার খাম রাখল। মাত্র ২ মাস। এটা দেখে সং চুপ করে গেল। সে আর্থিকভাবে ভীষণ চাপে ছিল। শেষে প্রথমেই খাবার কিনে পেট ভরে খেল। পরদিন সে বেশ সতেজ হয়ে অফিসে গেল। তার এক বন্ধু বলল, একটা বিল্ডিংয়ে সব টাকা ঢেলে তুমি বোকামি করেছ। আমার কথা শুনে যদি ক্রিপ্টোতে বিনিয়োগ করতে, তাহলে এতদিনে ৭০০% রিটার্ন পেতে। তার সেই বন্ধু, যে ক্রিপ্টোর বিশেষজ্ঞ ছিল, সঙ্কে বলল, এখন বিনিয়োগ করলে ১ সপ্তাহের মধ্যেই বিশাল লাভ দেখা যাবে। কিন্তু সং দ্বিধায় পড়ে বলল, তার কাছে কোনো টাকা নেই। বন্ধুটি বলল, এমন সুযোগ বারবার আসে না। ৮৫ মিলিয়ন জোগাড় করো, তাহলেই তোমার সব ঋণ শেষ হয়ে যাবে, আর জীবন সহজ হয়ে যাবে। হঠাৎ করেই সঙ্গে সব টেনশন যেন মিলিয়ে গেল। সে ঠিক করল, অ্যাপার্টমেন্ট বন্ধক রেখে হলেও টাকা জোগাড় করবে। সে বিনিয়োগ করল, আর বন্ধুটি যেমন বলেছিল, মিনিটের মধ্যেই সে লাভ করতে শুরু করল। সঙ্গের জীবনে আবার সুখ ফিরে এলো। সে ৪ দিন অফিসে যায়নি। ফোন আর ল্যাপটপে শুধু লাভের হিসাব দেখেই সময় কাটিয়েছে। তাকে ৬ দিন অপেক্ষা করতে বলা হয়েছিল। এই অপেক্ষা তার এক্সাইটমেন্ট বাড়িয়ে দিল। সে অস্বাভাবিক আচরণ করতে লাগল, আর তার আচরণ দেখে প্রতিবেশীরা ভাবল, সং ইচ্ছা করেই আনন্দ পাওয়ার জন্য শব্দ করছে। তাই তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করল। পুলিশ দেখে সং ভয় পেয়ে গেল।
সে বোঝানোর চেষ্টা করল যে দোষ তার নয়। সে বলল, চাইলে আমার ফ্ল্যাগ চেক করুন। ঠিক তখনই ভবনের মালিক ইনহো এসে পৌঁছাল এবং সং নির্দোষ বলে বোঝাতে চাইল। তবে বাসিন্দারা তার কথা উপেক্ষা করে পুলিশকে বাসা তল্লাশি করতে বলল। সং নিশ্চিত ছিল সে নির্দোষ, কিন্তু পুলিশ তার বাসায় একটি গোপন ঘর খুঁজে পেল, যার কথা সে নিজেও জানত না। ভেতরে একটি স্পিকারের সঙ্গে যুক্ত ফোন ছিল, যেটি থেকেই সেই শব্দ তৈরি হচ্ছিল। 4 বছর ধরে সে সেই বাসায় থেকে এই শব্দ সহ্য করে আসছিল, কিন্তু সে কেন কিছু টের পায়নি? সং প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠল। তবুও পুলিশ তাকে গ্রেপ্তার করল। সেই দিনই তাকে তার ক্রিপ্টো বিনিয়োগের টাকা তুলে নিতে হতো। সে অনুনয় করে বলল, জরুরি একটি কাজ শেষ করার জন্য তাকে শুধু একটু সময় দিতে। আমি আবার ফিরে আসব, সে বলেছিল। কিন্তু পুলিশ কিছুই শুনল না। এদিকে তার বিনিয়োগে লোকসান শুরু হয়ে গেল। সে আগেই ঋণে ডুবেছিল, আর এই ক্ষতি বহন করার সামর্থ্য তার ছিল না। সে বাথরুমে যাওয়ার অজুহাত দিল। ডেস্ক থেকে সে একটি ফোন তুলে নিল। নিজেকে একটি ঘরে তালাবদ্ধ করে দ্রুত একটি কম্পিউটার চালু করল। তাকে নিজের অ্যাকাউন্টে ঢুকে ট্রেড বন্ধ করতেই হতো। পুলিশ দরজা ভেঙে ঢুকে তাকে টেনে বের করার চেষ্টা করল, কিন্তু সং তাদের উপেক্ষা করে কাজ চালিয়ে যেতে লাগল। তারা তার হাতে টেজার মারল, তবুও সে বোতামে ক্লিক করার চেষ্টা করছিল। ঠিক তখনই একজন পুলিশ কম্পিউটারটি বন্ধ করে দিল। বিদ্যুতের শকে সং অজ্ঞান হয়ে গেল। আবারও তার জীবন ধ্বংস হয়ে গেল। জ্ঞান ফিরে পেয়ে সে জানতে পারল শব্দের জন্য সে দায়ী ছিল না, আর এটা কোনো আত্মার কারণেও হচ্ছিল না। এর সঙ্গে জড়িত ছিল নোট রেখে যাওয়া নারীর স্বামী। সং বাড়ি ফিরে দেখে তার বাসা পুরোপুরি তছনছ অবস্থা। সে ভেঙে পড়ল। সে তার চাকরি হারিয়েছে, সম্মান হারিয়েছে, আর তার হাতে কিছুই অবশিষ্ট নেই। যে অ্যাপার্টমেন্টটির জন্য সে এত কিছু ত্যাগ করেছিল, সেটিও ক্রিপ্টোলোনের কারণে হারিয়েছে। তার কিছুই ছিল না। তাহলে সবকিছুর মানে কি? সে একটি সুইসাইড নোট লিখতে শুরু করল, কিন্তু তার মায়ের কথা মনে পড়ে গেল। সে সিদ্ধান্ত নিল মায়ের জন্যই বেঁচে থাকবে এবং সব চ্যালেঞ্জের মুখোমুখি হবে। সে তার ভাঙা ফোনটি চালু করার চেষ্টা করল। তারপর অ্যাপার্টমেন্টে সে আরেকটি ফোন খুঁজে পেল, যেটি থেকে সেই শব্দ হচ্ছিল। সে ফোনটি আনলক করার চেষ্টা করল, কিন্তু পাসওয়ার্ড জানত না। ফোনটি ওয়াইফাইয়ের সঙ্গে সংযুক্ত ছিল, তাই সে সিগন্যালের উৎস পরীক্ষা করল। সিগন্যালটি আসছিল ঠিক তার ফ্ল্যাটের ওপরের বাসা থেকে। সেটি ছিল জিনহোর বাসা, যে লোকটি পুলিশকে সঙ্গে গ্রেপ্তার করতে চাপ দিয়েছিল। সং জিনহোর দরজায় নক করে ওয়াইফাই পাসওয়ার্ড চাইলে জিনহো ওয়াইফাই থাকার কথাই অস্বীকার করল। কিন্তু সং সত্যটা বুঝে গেল। তার বুঝতে বাকি রইল না যে কিছু একটা গণ্ডগোল আছে এবং জিনহো তাকে ফাঁসাচ্ছে। তাকে তদন্ত করতেই হবে। তাই যখন জিনহো বাইরে গেলে সং চুপি চুপি তার বাসায় ঢুকে পড়ল। অ্যাপার্টমেন্ট ঘেটে সে হতবাক হয়ে গেল। ভেতরে একটি নজরদারি ব্যবস্থা ছিল। জিনহো সবাইকে পর্যবেক্ষণ করছিল। সে কি পরিকল্পনা করছে? আরেকটি ঘরে সং বাসিন্দাদের ছবি আর নোট পেল। স্পষ্ট বোঝা যাচ্ছিল সে সবার তথ্য জোগাড় করছিল, বিশেষ করে ভবনের মালিকের ওপর। সে নজরদারি সিস্টেম পরীক্ষা করে দেখল কয়েকটি ফোন সংযুক্ত আছে, যেগুলো থেকেই শব্দ তৈরি হচ্ছিল। জিনহোই আসল অপরাধী। কিন্তু সে সংকে ফাঁসাতে চেয়েছিল কেন? আর এই শব্দই বা কেন তৈরি করছিল? সং কিছুই বুঝতে পারছিল না। সে প্রমাণ হিসেবে ছবি তুলল, কিন্তু বের হওয়ার আগেই জিনহো ফিরে এলো। বাঁচার জন্য তাকে লুকাতে হলো। সে একটি ক্যাবিনেটের ভেতরে লুকিয়ে পড়ল। রাত নামা পর্যন্ত সে অপেক্ষা করল। জিনহো ঘুমিয়ে পড়তেই শব্দ থেমে গেল। সং রাগে ফেটে পড়ল। জিনহোকে মেরে ফেলতে চাইল, কিন্তু ঠিক তখনই দরজার বেল বেজে উঠল। সং খাটের নিচে লুকিয়ে পড়ল। এসেছিল সেই নারী যে সঙের বাসায় নোট রেখে যেত। সে টাকার লোভে জিনহোর সঙ্গে কাজ করছিল। সং ফিরে আসায় সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। জিনহোকে বাজাতে সে নিজের স্বামীকে জেলে পাঠিয়েছিল, কিন্তু এখন সে এইসব থেকে বেরিয়ে যেতে চাইছিল। সে জিনহোকে জানালো সে আর এই কাজে নেই, কিন্তু জিনহো আরও কিছুদিনের জন্য তাকে টাকা দিতে চাইল। সে তার ভয়টা বুঝতে পারছিল না, আর টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছিল। এতে নারীটি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার টেপগুলো ধ্বংস করে দেয়। জিনহো রাগে অন্ধ হয়ে যায়। সে একটি হাতুড়ি তুলে নিয়ে তার মাথায় আঘাত করে, আর সেখানেই তাকে মেরে ফেলে। সং সব কিছু নিজের চোখে দেখল।
এরপর জিনহোর একটি ফোন আসে, আর সে অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে যায়। সংও সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু দরজার কাছে জিনহো দাঁড়িয়েছিল। কিন্তু সে একেবারেই অবাক নয়। সে বলল, আমি জানতাম তুমি এখানে আছো। সং ভয়ে কাঁপছিল, ভাবছিল জিনহো তাকেও মেরে ফেলবে। কিন্তু মরার আগে সে একটি প্রশ্ন করতে চাইল, তুমি আমাকে ফাঁসালে কেন? জিনহো উত্তর দিল, আমি একজন সাংবাদিক, একটা গল্প খুঁজছিলাম। তোমার গল্পটা ছিল একদম নিখুঁত। একজন পাগল মানুষ যে একটি অ্যাপার্টমেন্টের পেছনে সবকিছু খরচ করে ফেলে, আর শেষে মিথ্যা অভিযোগে ধরা পড়ে। সে আরও বলল, আমি তোমার গল্পটা টাকার বিনিময়ে সংবাদ মাধ্যমে বিক্রি করতে চেয়েছিলাম। ভবনে মূল্য কমে যাবে, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মালিক ইনহো। সং জিজ্ঞেস করল, আপনি ভবনের দাম কমাতে চান কেন? জিনহো উত্তর দিল, নির্মাণগত ত্রুটির কারণে। দাম কমে যাওয়ায় আমি বিশাল ক্ষতির মুখে পড়েছি। দেওয়াল থেকে সবসময় শব্দ আসত, তাই অভিযোগ তৈরি করার জন্য আমি ইচ্ছা করেই এই শব্দের ব্যবস্থা করেছিলাম। সং কেঁদে বলল, আমিও তো ভুগেছি। আমাকে ফাঁসালে কেন? মালিকদের সঙ্গে আপনার দ্বন্দ্ব ছিল, কিন্তু আমাকে কেন? জিনহো বলল, আমি তো বলেছি, আমাকে বিখ্যাত করার মতো একটা গল্প দরকার ছিল, আর তোমার গল্পটাই ছিল সেরা। কিন্তু এখন তুমি আমার আর কোনো কাজে লাগবে না। সে সঙের ওপর আক্রমণ করল। তখন সং বলল, থামুন, আপনাকে প্রতিশোধ নিতে সাহায্য করার একটা পরিকল্পনা আমার আছে। জিনহো থেমে গেল। আমি কেন তোমার সাহায্য নেব? সং বলল, আমি আমার বাড়ি বাঁচাতে চাই, আর আমার ক্ষতি পুষিয়ে নিতে চাই। তবু জিনহোর সন্দেহ রইল। তখন সং বলল, আমি আপনাকে ওই নারীকে খুন করতে দেখেছি। আমি চাইলে পুলিশে জানাতে পারি, কিন্তু জানাবো না। প্রমাণ হিসেবে আমি লাশ সরাতেও আপনাকে সাহায্য করব। জিনহো ধীরে ধীরে সংকে বিশ্বাস করতে শুরু করল। সে বলল, আমাকে ধোঁকা দিলে আমি তোমাকে মেরে ফেলব। সং তাকে আশ্বস্ত করল, আর তারা দুজন সহযোগী হয়ে গেল। তারা ইনহোর পেন্টহাউসে গিয়ে হামলা করল। ইনহো ভীষণ নার্ভাস ছিল। জিনহো বলল, আমাকে মনে আছে, আমি তোমার সব কিছু জানি। তুমি একসময় আইনজীবী ছিলে, পরে নির্মাণ ব্যবসায় ঢুকে দুর্নীতির মাধ্যমে টাকা কামিয়েছ। আমি তোমার দুর্নীতি প্রমাণ জোগাড় করেছি। আমি ত্রুটিগুলোর কথা জানিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে চাকরি থেকে বের করে দিলে আর খবর চাপা দিলে, তারপর দ্বিগুণ দামে ফ্ল্যাট বিক্রি করলে। জিনহো বলল, আমি তোমাকে ঘৃণা করতাম, আর ধ্বংস করার শপথ নিয়েছিলাম। তাই তোমাকে নজরে রাখতে এই ভবনেই একটি ফ্ল্যাট কিনেছিলাম। ইনহো সব অস্বীকার করল, কিন্তু জিনহো হিসাবের খাতা চাইলে ইনহো বলল, আমি জানি না, এসব আমার স্বামী দেখে। জিনহো তার আহত স্বামীকে টেনে বের করে এনে লকার খুলতে বাধ্য করল, কিন্তু সেখানে খাতাগুলো ছিল না। তখন ইনহো সঙের দিকে তাকিয়ে বলল, আমি জানি, তুমি সং। আমি দুঃখিত, তোমাকে প্রতারণা করেছি। আমাকে সাহায্য করো, আমি তোমাকে টাকা দেব। এই অ্যাপার্টমেন্ট তোমার করে দেব, তোমার সব ঋণ শোধ করে দেব। সং বলল, আমি পারব না। জিনহো একজন নারীকে হত্যা করেছে, আর সে আমাদের সবাইকেই মেরে ফেলবে। ইনহো ফিসফিস করে বলল, আমাকে খুলে দাও। আমার অফিস থেকে পিস্তলটা নিয়ে এসো, সেটা দিয়ে জিনহোকে মেরে ফেলো। ইনহোর কথা শুনে সং বন্দুক নিয়ে এসে জিনহোর দিকে তাক করল। জিনহো সেটা দেখে বিশ্বাসঘাতকতায় ক্ষিপ্ত হয়ে সঙের ওপর ঝাঁপিয়ে পড়ল। সঙের হাত থেকে বন্দুক পড়ে গেল। জিনহো তাকে মারার আগেই ইনহো বন্দুকটি তুলে নিয়ে গুলি করল। কিন্তু গুলিতে জিনহো মারা গেল না। সেটি আসলে অজ্ঞানকারী গ্যাস ছাড়ার জন্য ছিল। ইনহো তার স্বামী নাক চেপে ধরল, সঙও তাই করল। ইনহো তার স্বামীকে বলল, ওকে মেরে ফেলো। আহত মানুষটি শেষ শক্তিটুকু দিয়ে জিনহোকে হত্যা করল। সং হতভম্ব হয়ে গেল। এরপর ইনহো একটি হকি স্টিক দিয়ে সঙের ওপর আক্রমণ করল। সং যখন প্রায় মৃত্যুপথযাত্রী, তখন সে বলল, তোমাদের মতো গরিব মানুষদের আমি ঘৃণা করি। লোভে পড়ে এখানে ফ্ল্যাট কিনে এলিটদের মতো হতে চাও, কিন্তু তোমাদের গন্ধই আলাদা। আমি তোমাকে ঘৃণা করি। তুমি হিসাবের খাতা খুঁজছিলে? ওটা তো এই তাকেই ছিল। সে নিশ্চিন্তে নিজের সব অপরাধ সঙের কাছে স্বীকার করল, কারণ সে জানত সং বেঁচে থাকবে না। শেষ আঘাত করার জন্য সে স্টিক তুলল। ঠিক তখনই জিনহো উঠে এসে তার গলা চেপে ধরল। স্বীকারোক্তি বের করতেই সে মরার ভান করেছিল।
সে ইনহোকে শ্বাসরোধ করে হত্যা করল। জিনহো তখন গুরুতর আহত ছিল। সে শংকে বলল খাতাটি মিডিয়ার কাছে দিয়ে ভবনের সব গোপন সত্য ফাঁস করতে। শং খাতাটি তুলে নিয়ে দেখল সেখানে প্রমাণ আছে যে ইনহো তার অ্যাপার্টমেন্ট ভেঙে দিয়েছিল। সে রান্নাঘরের দিকে গেল। জিনহো জিজ্ঞেস করল, তুমি কি করছ? শং বলল, আমি আর কারো আদেশ মানব না। সে খাতাটি আর নিজের ঋণের কাগজ মাইক্রোওভেনে ঢুকিয়ে গ্যাস চালু করল এবং বেরিয়ে গেল। এরপর পুরো অ্যাপার্টমেন্টে বিস্ফোরণ ঘটে। বাইরে দাঁড়িয়ে শং নীরবে তা দেখল। এই পেন্টহাউস বিস্ফোরণে শংয়ের জড়িত থাকা সব প্রমাণ আর তার সব ঋণ মুছে গেল। এরপর সে এক চমৎকার চাল দিল। জিনহোর বাসা থেকে পাওয়া প্রমাণ পুলিশকে দিয়ে দিল। তবে সে ভবনের নির্মাণগত ত্রুটির কথা প্রকাশ করল না, কারণ জানত তাতে আবার কেলেঙ্কারি হবে আর দাম পড়ে যাবে। সংবাদ মাধ্যম জানালো ভবনটি পুরোপুরি ঠিক আছে। বলা হলো জিনহোই বিদ্বেষ থেকে ভবনের সুনাম নষ্ট করার চেষ্টা করেছিল। খবরের প্রভাবে দাম আবার বাড়তে শুরু করল আর শংয়ের সমস্যার সমাধান হয়ে গেল। শং আনন্দে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে এলো। হালকা শব্দ এখনও শোনা যাচ্ছিল। সে জানত এটা স্থায়ী ত্রুটি, কিন্তু তাতে তার কিছু যায় আসে না। সে এই ফ্ল্যাট বিক্রি করে চলে যাবে। এভাবেই সিনেমাটি শেষ হয়, একটি বেঁচে থাকার গল্প দিয়ে।